আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে মুক্ত বাতাস মিডিয়ার একটি বিশেষ আয়োজনে। যেই আয়োজনটি সামনের ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে। যেই আসনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ প্রবাসীদের অধ্যুষিত এলাকা, যেটি অত্যন্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর। একজন হচ্ছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতিনিধি। আমার ডান পাশে রয়েছেন জনাব আবিদুর রহমান রাদওয়ান, যিনি হচ্ছেন বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব মাওলানা ফখরুল ইসলাম সাহেবের প্রতিনিধি জনাব মাওলানা গুলাম রব্বানী মাসুম। তিনি একজন অত্যন্ত দয়াশীল মানুষ এবং পরোপকারী। পরিচয় পর্ব শেষে এখন আমরা সরাসরি চলে যাব প্রশ্ন পর্বে। আমি প্রথমে আমার ডান পাশ থেকে প্রশ্ন করতে চাই জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতিনিধি জনাব আবিদুর রহমান রেদওয়ানকে। জনাব আবিদুর রহমান রেদওয়ান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি যেটিকে আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি আপনার প্রার্থী নিয়ে। প্রশ্নটি হলো, আমাদের যে সিলেট ৬ আসন, যে সিলেট ৬ আসনগুলো বিয়ানীবাজার নিয়ে প্রবাসীদের বেশিরভাগ মানুষ, এই অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসে, যেটি অত্যন্ত আমাদের জন্য লাভজনক হলেও দুঃখজনক। কারণ আপনি বলবেন কেন দুঃখজনক? আমাদের চারপাশের যে সড়কগুলো আছে, প্রধান সড়কগুলো আছে, সেগুলো অত্যন্ত বেহাল দশা। আমি আপনার কাছে সেই প্রশ্নটি রাখবো যে আপনার প্রার্থী যদি সামনের জাতীয় ত্রয়োদশ নির্বাচনে বিজয়ী হতে পারেন, তাহলে কি আমরা এই রাস্তার বেহাল দুর্দশা থেকে মুক্তি পাবো? ধন্যবাদ আপনাকে এবং আপনার যে মিডিয়া মুক্ত বাতাসকে। আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত এদেশের জাতীয় সংসদ নির্বাচন। আমি প্রথমেই বাসার মাস, আমি সকল ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এবং মহান স্বাধীনতার যুদ্ধের 30 লক্ষ শহীদদের প্রতি আমার শ্রদ্ধা, 2 লক্ষ ইজ্জত হারানো মা বোনের প্রতি আমার শ্রদ্ধা, এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন ওনাদের দ্রুত সুস্থতা কামনা করি, এবং যারা শহীদ হয়েছেন ওনাদের রুহের মাগফিরাত কামনা করি। আপনি যে প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নটির উত্তর হলো, আপনি জানেন কিন্তু 17 বছর পরে এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি জানেন বিগত যে গভর্নমেন্ট ছিল, অর্থাৎ 8 পরবর্তী যে গভর্নমেন্ট 2008 থেকে অর্থাৎ 24 সালের 5 আগস্ট পর্যন্ত যে গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, আপনি জানেন কিন্তু ওরা পরপর তিনটি নির্বাচন জনগণের ভোটের প্রয়োজন হয়নি। তাই ওরা জনগণের যে দুঃখ দুর্দশা, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। আপনি আমার বিয়ানীবাজার গোলাপগঞ্জ একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং এখানে প্রাকৃতিক এবং খনিজ সম্পদে ভরপুর এই এলাকায় যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন, এই উন্নয়ন থেকে এই এলাকা বঞ্চিত ছিল। আপনি উল্লেখযোগ্য, যদি আমি কয়েকটি নাম বলছি না, কয়েকটি যদি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দেখেন বা যে দেখেন, আপনি দেখবেন এই প্রতিষ্ঠান বা রাস্তা সড়কগুলা কিন্তু এম সাইফুর রহমানের হাত ধরেই এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়ন হয়েছে। এখানে সাবেক আরো 2জন সংসদ সদস্য ছিলেন, দুইবারের, অর্থাৎ সৈয়দ মাহমুদ হোসেন সুমিয়া, উনি কিন্তু স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিলেন, তৎকালীন সময় বিএনপি গভর্নমেন্ট ছিল। উনার মাধ্যমে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। তারপর কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি, তাতে না কয়েকটি ব্যতীত। আসলে এই যে রাস্তাগুলা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এই রাস্তাগুলা আমরা, আমাদের যে ক্যান্ডিডেট, উনি কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে এই রাস্তাগুলা ঘাটগুলা নিয়ে উনি 5 আগস্ট পরবর্তী সময় থেকে উনি বিভিন্ন মাধ্যমে এইগুলার যে আমাদের যে দাবিগুলা আদায়ের লক্ষ্যে উনিও কাজ করছেন। আমাদের প্রার্থী যে এমরান আহমদ চৌধুরী, যে কথা বলছিলাম, উনি কিন্তু এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান। উনি কিন্তু একেবারে তৃণমূল থেকে কিন্তু ওনার রাজনীতি, ওনার মেমোরিতে বা ওনার যে রাজনৈতিক যে বিচক্ষণতা, এই বিচক্ষণতা থেকে উনি কিন্তু আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জে কোথায় কি প্রয়োজন উনি কিন্তু তা দেখে এবং উপলব্ধি করে এই রাজনীতির পথ চলা। উনি অনেক ত্যাগ সংগ্রামের মধ্যে উনার জীবন, তারপরও বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর সার্বক্ষণিক উনি খোঁজখবর রেখেছেন এবং কি সমস্যা উনার কিন্তু এইগুলা আমলে নিয়েছেন। আমরা অত্যন্ত সুন্দর আবিদুর রহমানের দনের কাছ থেকে প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির কাছে চলে যাব জনাব মাওলানা গুলাম রব্বানী মাসুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ায় আমি ভালো আছি। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি কোনো বড় দলের সহযোগিতা ছাড়াই আপনার যে বাজেটগুলো পাস হবে বা আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর জন্য যে টুকু কাজগুলো আসবে, সেই কাজগুলো কি করানো সম্ভব হবে? ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। সুন্দর এই কোলাহল মুক্ত মনোরম পরিবেশে
আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে আমার যে প্রার্থী জননেতা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম ভাই, তিনি যদি বিজয়ী হন তাহলে কোনো দলের ভূমিকা ছাড়া উনি কি টেন্ডার দিয়ে আসবে, এগুলো কি কাজ করাতে পারবেন কিনা, এভাবেই তো প্রশ্ন করেছেন। তো আপনার প্রশ্নের জবাবে আমি এটাই বলতে চাই যে ফখরুল ইসলাম ভাই বিগত আগস্টের 14 তারিখে ওনার যখন ঘোষণা হয়, এরপর থেকেই অবিরাম মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে সেগুলো উনি দেখছেন, সমস্যা সমাধানের পথে হাঁটছেন। এবং আমরা দেখেছি বিগত দিনে ফখরুল ইসলাম ভাই রাস্তাঘাটের যে উন্নয়ন, এটা কিন্তু প্রকাশ্য দিবালোকের নেই। শুধু তাই নয়, আমরা বিগত দিনে দেখেছি ফখরুল ইসলাম ভাই বিগত রমজানে বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের মানুষদেরকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সাথে 5 টাকার যে বাজার, 5 টাকার বাজারটি উনি কিন্তু প্রবাসে ছিলেন, কিন্তু সেখান থেকে উনি মনিটরিং করে উনার লোক সমাগম দিয়ে উনি যেভাবে 5 টাকার বাজারটি মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছেন, এটা কিন্তু আপনি দেখেছেন, অবশ্যই মিডিয়া, সোশ্যাল মিডিয়া এসেছে। তো এদিক দিয়ে ফখরুল ইসলাম ভাই যে উন্নয়নটুকু উনি প্রার্থী হওয়ার পর থেকে যে করে যাচ্ছেন, এটা কিন্তু উনার একার মাধ্যমেই সম্ভব হচ্ছে। তো আমরা ধরতে পারি ফখরুল ইসলাম ভাই যদি নির্বাচিত হন, তাহলে উনার যে জনগণ রয়েছে, উনার জনগণরা এই কাজটুকু করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। শুধু তাই নয়, ফখরুল ইসলাম ভাই যে নির্বাচন করবেন, আমাদের সিলেট 6 আসনের বিয়ানীবাজার গোলাপগঞ্জের আপামর জনতা উনারকে চাচ্ছে, বিধায় উনি স্বতন্ত্র হিসাবে উনার মানুষের ভালোবাসা কুড়িয়ে নিতে উনি স্বতন্ত্র হিসাবে এবার দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ উনি ভালো কিছু করবেন বলে আমার মনে হয়। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম প্রশ্ন শেষেই দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব, যে প্রশ্নটি উভয়েরই জন্য থাকবে। তো আমি প্রথমেই ডান পাশে চলে যাব, আমার জনাব আবিদ। আমরা বিগত দিনে দেখেছি সুরমা কুশিয়ার যে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনের প্রতিরোধে বড় বাজেটের কোনো প্রকল্প বাস্তবায়নে আপনাদের সক্ষমতা কি বেশি? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি যে আমাকে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের জন্য। আপনারা জানেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ বড় তিনটি নদী রয়েছে। এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে উল্লেখযোগ্য সুনাই, কুশিয়ারা এবং সুরমা। বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু 2023 সালে 31 দফা বাস্তবায়ন করার জন্য 31 দফা দিয়েছিলেন। তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়। ওই 31 দফার মধ্যেই কিন্তু দেশের যে নদীগুলা খননের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হবে। যেহেতু বিএনপি একটি বড় দল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে যদি এবার সরকার গঠন করতে পারে, তাহলে এ ব্যাপারে আমাদের দল এবং যদি সরকারে যায়, তাহলে এ ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। এখন আমরা উক্ত প্রশ্নের উত্তরের জন্য আমার বাম পাশের প্রতিনিধি জনাব মাসুম সাহেবের কাছে চলে যাব। উক্ত প্রশ্নের জবাব সুন্দর এবং উচালুভাবে দিয়েছেন আমার যিনি প্রার্থীর প্রতিনিধি রয়েছেন। তো আমি একই কথা বলতে চাই, নদী ভাঙ্গন রোধে এবং মানুষের জন দুর্ভোগ যেটি রয়েছে, সেটিতে আমাদের ফখরুল ইসলাম ভাইয়ের যে 10 দফা উন্নয়নের 10 দফা উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং উন্নয়নের 10 দফার আলোকে উনি কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি নদী ভাঙ্গনে উনি মানুষের, নদীর পাশে যাদের বাড়িঘর রয়েছে, ওনাদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কিভাবে নদীটি ভাঙলো বা এটি মেরামত কিভাবে করা যায় সে নিয়ে উনি ফিকির করতেছেন। তো আমরা আশা রাখি যদি সিলেট 6 আসনের মানুষ ফখরুল ইসলাম ভাইকে বেছে নেয়, তাহলে উনি অনায়াসে নদী ভাঙ্গন রোধে প্রতিরোধ করবেন, সেটি আমরা বিশ্বাস রাখি, যেহেতু উনি উন্নয়নের 10 দফায় ঘোষণা করেছেন নদী ভাঙ্গনের বিষয়টা নিয়ে। ইতিমধ্যেই আমরা দুজন প্রতিনিধির কাছ থেকে সুন্দর উত্তর পেলাম। জনাব আবিদ সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের যে সিলেট 6 আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে জনগণ কেন ভোট দিয়ে তাকে সিলেকশন করবে? দেখেন, আপনাকে আমি একটি উত্তর দেই। তার উত্তরের আগে আমি কিন্তু আরেকটি জায়গায় চলে যেতে হচ্ছে। আপনি দেখেন আরেকজন এখানে ক্যান্ডিডেট রয়েছেন, জামাত মনোনীত জনাব সেলিমউদ্দিন সাহেব। উনি অত্যন্ত সুন্দর একজন, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি উনাকে বিগত 5 আগস্ট পরবর্তী সময় থেকে উনাকে চিনি। উনি ঢাকা মহানগর উত্তরের শাখার আমির, দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন। আর আরেকজন ক্যান্ডিডেট যিনি হচ্ছেন ফখরুল ইসলাম সাহেব, উনারা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই জনপদের মানুষ চিনে। আর আমার যে ক্যান্ডিডেট, উনি কিন্তু তৃণমূল থেকে উনার বেড়ে ওঠা। উনি চাইলেই যে বিয়ানীবাজার গোলাপগঞ্জ বাসীর যে সমস্যাগুলা,
এই সমস্যাগুলা কিন্তু উনার মাথায় নিয়েই সমস্যাগুলো উনার নিজের সমস্যা মনে করে কাজ করছেন। তাই উনার কাজ করতে অনেক সুবিধা হবে। এবং কি উনি যে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের পাশে সব সময় ছিলেন, সর্বদা ছিলেন। বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের যে অসুবিধাগুলা উনার জানা শোনা। আমি আশা করি উনি যদি নির্বাচিত হন তাহলে উনি একজন তৃণমূলের নেতা হিসেবে এবং কি জনগণের কাছে থাকেন হিসাবে উনি খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবেন বলে আমি বিশ্বাস করি। উক্ত প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমার বাম পাশের প্রতিনিধি জনাব মাসুম সাহেবের কাছে। আসলে সঞ্চালক সাহেব বারবার স্বতন্ত্র বিষয়টি উল্লেখ করেছেন, কিন্তু আমার প্রার্থীর মার্কাটা হচ্ছে হেলিকপ্টার। যে হেলিকপ্টারটি সিলেট 6 আসনের মানুষ বেছে নিয়েছে। তো যাই হোক, এর আগে আমি একটি কথা বলতে চাই। জনাব আবিদ সাহেব একটু আগেই বলছেন আমরা নাকি 5 আগস্টের পরবর্তী এসেছি। উনি হয়তো জানেন না কোভিড-19-এ যারাই স্বেচ্ছাসেবী ছিল তারাই কিন্তু জনাব ফখরুল সাহেবের অর্থায়নের মাধ্যমে এবং ফখরুল সাহেবের নির্দেশনার মাধ্যমে তারা কিন্তু কোভিড-19-এ তখন সময় দিয়েছিল। উনি হয়তো জানেন না বিগত দিনে উনি যে উন্নয়নের কাজগুলা করেছেন আমরা দেখেছি। উনি কিন্তু জেনারেল লাইনের একজন শিক্ষিত ব্যক্তি, যিনি LLB-তে লেখাপড়া করতেছেন। উনার লেখাপড়ার ক্যারিয়ারে উনার যারা বন্ধু বান্ধব রয়েছে বা উনার গরিব দুঃখী অসহায় যারা রয়েছে, উনি কিন্তু অনেক দানশীলতার এবং সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তখনই উনি হয়তো জানেন না এই বিষয়টি, বলে কেন আমার সিলেট 6 আসনের মানুষ ফখরুল ভাইকে বেছে নিবে। এ প্রসঙ্গে আমি কথা বলতে চাই। সিলেট 6 আসনের মানুষ 1971 সালের পরবর্তীতে 2026 সালের যে নির্বাচন, এই নির্বাচনে এমন একজন ক্যান্ডিডেট পেয়েছে যিনি একাধারে বিভিন্ন প্রতিভার অধিকারী। আমরা জানি সিলেট 6 আসনে জননেতা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম ভাই একজন কুরআনে হাফিজ, একজন দাওরায়ে হাদিস পাস, একজন মৌলানা, পাশাপাশি উনি জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। এই সিলেট 6 আসনে আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে কোনো ধানের শীষের কোনো খান্ডারি পাশ করতে আমরা সিলেট 6 আসনে দেখি নাই। আমরা দেখেছি এই সিলেট 6 আসনে স্বতন্ত্র প্রার্থী অনেকেই কিন্তু পাশ করে গৌরব অর্জন করেছে। তো আমরা বিশ্বাস রাখি যে সিলেট 6 আসনের যে আপামর মানুষ এরা কিন্তু বেছে নিবে যে ফখরুল ইসলাম ভাইকে। কেননা এই ফখরুল ইসলাম ভাই মানুষের দ্বারে দ্বারে যেভাবে যাচ্ছেন, মানুষের ভালোবাসা যেভাবে কুড়াচ্ছেন, সেটা আমরা বিশ্বাস করি হেলিকপ্টার মার্কায় মানুষ 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে সকাল সন্ধ্যা ফখরুল ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবার আমার ডান পাশের প্রতিনিধি আবিদ সাহেবের কাছে চলে যাব। আবিদ সাহেব, উনি যে প্রশ্নগুলো করেছেন ওনার প্রার্থী সম্পর্কে মতামত জানিয়েছেন, সেই মতামত সম্পর্কে আপনার কি কোনো এই বিষয়ে কোনো বলার আছে? হ্যাঁ, অবশ্যই থাকবে না কেন। উনি যে বলেছেন উনার প্রার্থী সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আমি বিশেষ করে উনার প্রার্থী যিনি, আমি যতদূর জানি উনার প্রার্থী কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের সাথে রাজনীতিতে জড়িত রয়েছেন। আপনি জানেন এই সংগঠন কিন্তু বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন, রাজনৈতিক সংগঠন। ওরা দেশের বিভিন্ন দুর্যোগে ওরা সবার আগেই ঝাঁপিয়ে পড়েছে কয়েকটি রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনাদের ভূমিকা, অগ্রণী ভূমিকা। ফখরুল ভাই যিনি কিন্তু উনার চেয়েও কিন্তু আরো যোগ্য জমিয়তের এখানে ক্যান্ডিডেট ছিলেন। তারপর হঠাৎ করে উনি আমার 14ই আগস্ট উনি আসেন, আসার পরপরই উনি একটু আলোচনায় আসেন। তারপর অন্য ক্যান্ডিডেটরা, অর্থাৎ অন্য যা প্রার্থী ছিলেন ওনারা কিন্তু নীরব ভূমিকা রাখেন এবং কি জমিয়ত উনাকে প্রাথমিকভাবে মনোনীত করে। পরবর্তীতে জমিয়তের সাথে বিএনপির যে একটি জোট হয়ে যায়, তারপরও উনি, আবিদ সাহেব আপনি সময়টুকু সংক্ষিপ্ত করে নিলে ভালো হয়। জমিয়তের সাথে তো বিএনপির জোট হয়ে যায়। তারপর থেকে একটি গুঞ্জন ছিল যে উনি আর থাকবেন না, নির্বাচন থেকে সরে যাবেন, কিন্তু উনি উনাদের মুরব্বীদের কথা না মেনে অমান্য করে উনি কিন্তু নির্বাচন করছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। আর ধন্যবাদ আবিদ সাহেব। আমি এখন চলে যাচ্ছি আমার বাম পাশের প্রতিনিধি মাসুম সাহেবের কাছে। উনি যে কথা বললেন, ওনার যে কথাটি শুনলাম, আমার আসলে বিষয়টি বাস্তবতা এবং হাস্যকর মনে হয়েছে কোনো কোনো দিক দিয়ে। তো উনি বলেছেন যে আমার দল জমিয়তে উলামা ইসলামের প্রার্থী ছিলেন ফখরুল ভাই। হ্যাঁ, জমিয়তে উলামা ইসলামেরই প্রার্থী ফখরুল ভাই ছিলেন এক সময়, কিন্তু যখন আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হই বা জুটে যাই, তখন কিন্তু বিএনপি প্রার্থী নির্ধারণে
সিলেট হয়ে কিন্তু গড়িমসি করার কারণে আপামর জনতা কিন্তু ফখরুল ভাইকে এমন ভাবে চাপ সৃষ্টি করেছে যে ফখরুল ভাই না হলেই ওনারা ভোট কেন্দ্রে যাবেন না। আপনারা জানেন আমাদের সিলেট 6 আসনে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অতুলনীয় এবং অনন্য ব্যক্তি হচ্ছেন ফখরুল ভাই। এটা যদি দর্শক শ্রোতারা চান আমি বলতে পারবো অক্ষরে অক্ষরে। কেননা ফখরুল ইসলাম ভাই এমন একজন ব্যক্তি বা এমন একজন দল থেকে এসে উনি এবার স্বতন্ত্রভাবে উনি নির্বাচন করতেছেন। যে বিষয়টি আমি বলতে চাই, উনার দল কিন্তু 106 বছরের ছিল, যে দলের মধ্যে এখনো পর্যন্ত কোনো কালিমা লেপন কেউ করে নাই। যে কথাটা বলতেছিলাম, আমাদের সিলেট যে সমস্ত প্রার্থীরা রয়েছেন ওনাদের থেকে কিন্তু অতুলনীয় এবং অনন্য ব্যক্তি হচ্ছেন জননেতা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম ভাই। এজন্য সিলেট 6 আসনের মানুষ ফখরুল ইসলাম ভাইয়ের পক্ষ নিয়েছে এবং ফখরুল ইসলাম ভাইকে ভোট দেওয়ার জন্য হেলিকপ্টার মার্কাকে বেছে নিয়েছে। এটাই সিলেট 6 আসনের আপামর মানুষের দাবি এবং জনতার দাবি। আমরা বিশ্বাস করি যে জনতা 12 তারিখ তা দেখিয়ে দেবে ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা যে আবিদ সাহেবের কাছে যে কথাগুলো অসমাপ্ত রয়ে গেছে সেই কথাগুলো এখন আমরা শুনবো। আমার যে অসমাপ্ত কথাগুলা, এই কথাগুলো হচ্ছে মূলত আমি এই উদ্দেশ্যেই বলছিলাম যে এই ক্যান্ডিডেট কিন্তু উনি কিন্তু জমিয়তেরই একজন, অর্থাৎ একটা জেলার হয়তো একটি দায়িত্বে আছেন, তারপরও উনি ওনাদের মুরব্বীদের কথা অমান্য করে ক্যান্ডিডেট হয়েছেন। আবার বিগত আপনি বলছেন আমার যে প্রতিপক্ষ উনি বলছেন যে উনি কিন্তু অনেক শ্রম দিয়েছেন এই এলাকার জন্য। আসলে তা মোটেও না, উনি কিন্তু জমিয়তের একজন হিসাবে কিন্তু অনেক শ্রম দিয়েছেন, এটা আমি জানি, কিন্তু প্রবাসে থেকে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় ওনার যে একটি সিলেট 6 যে এমপি হবে এর খায়েশ কিন্তু সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মানুষ চায় শান্তি, উন্নয়ন এবং নিরাপত্তা। আগামী নির্বাচনের ব্যালটের মাধ্যমেই নির্বাচিত হবে সিলেট 6 এর ভাগ্য। দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।